তো সবকিছু মিলিয়ে এখনো জয়ের অবস্থা খুব একটা ভালো নেই। তিনি পেরোলে মুক্তি পেয়েই তিনি যুক্তরাষ্ট্র থেকে আসছেন, যেমন তিনি এর আগেও মাসখানেক আগে তিনি এসেছিলেন, এখনো আবার আসছেন তিনি ঈদ করতে। এবং তার বিষয়গুলো আসলে লুকোছাপা করে রাখা হচ্ছে। নানা ধরনের অর্থ পাচার সংক্রান্ত মামলা, দুর্নীতির মামলায় তিনি যুক্তরাষ্ট্রে বেশ একটা চাপের মাঝেই রয়েছেন। সজীব ওয়াজেদ জয়ের প্রসঙ্গে আমি কিছু কথা বলতে চাই, কারণ আপনাদের অনেকেরই প্রশ্ন রয়েছে যে সজীব ওয়াজেদ জয়ের অবস্থান নিয়ে, যে তিনি কি সিঙ্গাপুরে রয়েছেন, তিনি কি ভার্জিনিয়াতে রয়েছেন, তিনি কি জেলে রয়েছেন, তিনি কোন অবস্থায় রয়েছেন, এবং তাকে দেখা যায় না, তাকে নিয়ে তেমন কোনো মিডিয়াতে আপডেট নেই, কোনো চর্চা নেই। তো তাকে নিয়ে এক ধরনের রহস্য রয়েছে, এবং এই রহস্যের কোনো খোলাসা কিন্তু সরকারের পক্ষ থেকে কখনোই করা হচ্ছে না। এই যেমন বর্তমান যে আপডেটটি সজীব ওয়াজেদ জয়কে নিয়ে রয়েছে, সেটি সরকার কিন্তু তাদের বিভিন্ন মিডিয়া দিয়ে কিন্তু ফলো করে প্রচার করেনি যে সজীব ওয়াজেদ জয় তিনি ঈদ করতে তিনি বাংলাদেশে এসেছেন। তিনি কোন সময় বাংলাদেশে ঢুকলেন, তিনি কয়দিন থাকলেন, তিনি আবার কখন ফেরত গেলেন, কোনো কিছুরই কিন্তু আপডেট নেই। জাস্ট একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে সজীব ওয়াজেদ জয় তিনি যুক্তরাষ্ট্র থেকে এসেছেন এবং তিনি ঈদ করেছেন তার মায়ের সাথে, তার খালার সাথে, এবং এ ধরনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয়েছে। তো এই ছবিটি কিন্তু কোনো ফেক ছবি নয়, এটি সত্যিকারেরই ছবি, অর্থাৎ সজীব ওয়াজেদ জয় সত্যি সত্যি বাংলাদেশে এসেছেন, তিনি ঈদ করেছেন। কিন্তু এত লুকোছাপা কেন? তিনি যে এসেছেন এটা তো মিডিয়াতে জানানো যেত, তো এটা জানানো হচ্ছে না কেন? তিনি গোপনে গোপনে আসছেন, তিনি থাকছেন, তিনি চলে যাচ্ছেন, অর্থাৎ তাকে কেন্দ্র করে যে ধোঁয়াশা এটা কিন্তু বজায় রাখছে সরকারের পক্ষ থেকে, এবং রাখবেই না কেন? কারণ সজীব ওয়াজেদ জয়কে কেন্দ্র করে যে একটা অর্থ পাচার সংক্রান্ত মামলা যুক্তরাষ্ট্রে রয়েছে, এবং সজীব ওয়াজেদ জয় যে খুব একটা ভালো অবস্থায় নেই, এটা তো আসলে মোটামুটি সবখান থেকে এটা চাউর হয়ে গিয়েছে। এবং এটা আসলে সরকার যতই এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক না কেন, এটা ধামাচাপা দিয়ে তারা ধামাচাপা রাখতে পারছে না। এবং মোটামুটি এটা সকলেই জেনে গিয়েছে যে ভালো অবস্থায় সে নেই। এবং জেক সালিভানের সাথে যে মিটিংটি হয়েছিল, অর্থাৎ এই ডামি নির্বাচনের আগে, সেই মিটিং এও তো সজীব ওয়াজেদ জয়ের প্রসঙ্গটি এসেছিল, এবং এক পর্যায়ে তো সেই মিটিংটি মাঝপথে থেমে যায়। তো এই প্রসঙ্গগুলো তো আমরা জানি। তো সবকিছু মিলিয়ে এখনো জয়ের অবস্থা খুব একটা ভালো নেই। তিনি পেরোলে মুক্তি পেয়েই তিনি যুক্তরাষ্ট্র থেকে আসছেন, যেমন তিনি এর আগেও মাসখানেক আগে তিনি এসেছিলেন, এখনো আবার আসছেন তিনি ঈদ করতে। এবং তার বিষয়গুলো আসলে লুকোছাপা করে রাখা হচ্ছে। কিন্তু যারা আওয়ামী লীগের অত্যন্ত ঘনিষ্ঠ লোকজন যারা রয়েছেন, তারা ভালো করেই জানেন যে সজীব ওয়াজেদ জয়ের সময়টা ভালো যাচ্ছে না, এবং নানা ধরনের অর্থ পাচার সংক্রান্ত মামলা, দুর্নীতির মামলায় তিনি যুক্তরাষ্ট্রে বেশ একটা চাপের মাঝেই রয়েছেন। আর তার রেকর্ড তো এমনিতেও ভালো না। তিনি যুক্তরাষ্ট্রের আগেও নানা সময় তিনি ট্রাফিক ভায়োলেশনস করেছেন, মদ খেয়ে গাড়ি চালিয়েছেন, এসব অপরাধে তাকে তো আর্লিংটন পুলিশ তারা আটক করেছিল। স্ক্রিনে আপনারা সংক্রান্ত একটি মার্কশটও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে তার অবস্থা, যে এখন তো তিনি এর থেকেও আরো বড় ধরনের সমস্যায় পড়েছেন, অর্থ পাচার সংক্রান্ত যে মামলাগুলো তার বিরুদ্ধে রয়েছে। তো এগুলো নিয়ে তিনি বেশ চাপে রয়েছেন। আর সংসার জীবন তো তার ইতিমধ্যেই শেষ, কারণ তার স্ত্রীর সাথে তার তো একটা আনুষ্ঠানিকভাবে ডিভোর্স হয়ে গিয়েছে, এবং তিনি এখন আয়েশা আজিজ খানকে নিয়ে তিনি ব্যস্ত আছেন। তো মোট কথা তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, কোনো জীবনটাতেই তিনি কিন্তু শান্তিতে নেই। আর এটাকে কেন্দ্র করেই যারা আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ, তারা এখন ঝুঁকছেন ওই বড় আপা ছেড়ে ছোট আপার দিকে। এবং সেই বিষয়টি নিয়ে আজকে মূলত এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু তথ্য দিতে চাই। সেটা হচ্ছে আওয়ামী লীগ কিন্তু মূলত এখন 3 ভাগে বিভক্ত। জি প্রিয় দর্শক, আওয়ামী লীগ কিন্তু এখন মূলত 3 ভাগে বিভক্ত। এক ভাগে রয়েছে সজীব ওয়াজেদ জয়কে কেন্দ্র করে একটা ব্যবসায়িক এবং স্বার্থান্বেষী গোষ্ঠী, যারা মনে করে যে আওয়ামী লীগের শেখ হাসিনার এই যে নেতৃত্ব যেটা শেষ হতে চলেছে, অর্থাৎ এই নির্বাচনের পরে তো শেখ হাসিনার আসলে আর নতুন করে আরেক মেয়াদে তিনি থাকবেন না, তার বয়স হয়ে গিয়েছে, তিনি নিজে এটা স্বীকার করেছেন। তো আগামী নেতৃত্বে অনেকেই মনে করছেন যে সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আওয়ামী লীগ আবার নতুন করে দল গোছাবে। তো সেজন্য সজীব ওয়াজেদ জয়কে কেন্দ্র করে আওয়ামী লীগে কিন্তু একটা ভাগ ইতিমধ্যে হয়ে গিয়েছে, একটা ব্যবসায়িক গোষ্ঠী। এবং এই ভাগের যে লোকজন রয়েছেন তাদের একটা ইনফ্লুয়েন্স কিন্তু আওয়ামী লীগে রয়েছে। এবং এই গ্রুপের মধ্যে যেমন মোহাম্মদ আরাফাতের মতো লোক রয়েছে, মোহাম্মদ আরাফাতের মতো লোক, তাছাড়া জুনায়েদ আহমেদ পলকের মতো লোক, তারা হচ্ছে এই সজীব ওয়াজেদ জয়ের পন্থী যে গ্রুপটা রয়েছে। এবং তাদের প্রভাব যে রয়েছে তা তো বোঝাই যায়, কারণ এই মোহাম্মদ আরাফাত তো তিনি একটা মন্ত্রণালয় পর্যন্ত পেয়ে গেলেন এই সজীব ওয়াজেদ জয়ের সুবাদে, তথ্য মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। জুনায়েদ আহমেদ পলকও তো আইসিটি মন্ত্রণালয়ে রয়েছেন। তো সবকিছু মিলিয়ে জয়পন্থী একটা গ্রুপ তৈরি হয়েছে, এটা হচ্ছে আওয়ামী লীগের একটা অংশ। আরেকটা অংশ এখনো মনে করে যে যত কিছুই ঘটুক না কেন শেষ পর্যন্ত শেখ হাসিনাই থাকবে, শেখ হাসিনার নেতৃত্বেই সবকিছু সংগঠিত হবে। তো এই গ্রুপটি আবার শেখ হাসিনার পন্থী একটা গ্রুপ। তো
তো দুটো গ্রুপ, একটা হচ্ছে সজীব ওয়াজেদ জয়পন্থী গ্রুপ, একটা হচ্ছে শেখ হাসিনাপন্থী গ্রুপ, আরেকটা গ্রুপ কিন্তু নতুন করে এই দলে বেশ শক্তিশালী অবস্থান তৈরি করেছে আওয়ামী লীগে। আর সেই গ্রুপটি হচ্ছে ববির নেতৃত্বে এই শেখ রেহানাপন্থী গ্রুপ বা ছোট আপা গ্রুপ। এবং এই গ্রুপটিও কিন্তু এখন বেশ জোরদার একটি গ্রুপ হিসেবে আওয়ামী লীগে দাঁড়িয়ে গিয়েছে। অর্থাৎ যে তিনটি গ্রুপের আমি কথা বললাম, এই তিনটি গ্রুপের মধ্যে এই ববি এবং শেখ রেহানা গ্রুপটি, তাদের দিকেই কিন্তু বর্তমানে মানুষের আস্থা, মানে আওয়ামী লীগ যারা করেন তাদের আস্থা বা তাদের ঝোঁকটা কিন্তু অনেক বেশি। কারণ তারা মনে করছেন যে ভবিষ্যৎ নেতৃত্বে কিন্তু সজীব ওয়াজেদ জয়ের আসার কোনো সম্ভাবনা নেই। কারণ সজীব ওয়াজেদ জয় অতটা মেধাবী নয়, অতটা ট্যালেন্টেড নয়, এবং ববি অনেক শিক্ষিত, স্মার্ট, ট্যালেন্টেড, এবং শেখ রেহানার নেতৃত্বেই হয়তো নতুন ভাবে আওয়ামী লীগ যখন দল গোছাবে তখন পরিবর্তনটা আসতে যাবে। তো সেজন্য এই ছোট আপাপন্থী গ্রুপটা তারাও কিন্তু এখন বেশ সক্রিয় হয়ে উঠেছে এবং ববিকে তারা বেশ জোরে সোরে সেক্ষেত্রে সামনে আনতে চাচ্ছে। এবং বাজারে ববিও কিন্তু নেপথ্যে থেকে অনেক ধরনের কার্যক্রম চালাচ্ছে, যেমন বিএনপিতে মহাসচিব পদে নাকি পরিবর্তন আসবে, উমুককে মহাসচিব করা হবে, তুমুককে মহাসচিব করা হবে, বিএনপি নাকি নানাভাবে বিভক্ত হয়ে গিয়েছে, বিএনপিতে নাকি খালেদা জিয়াপন্থী গ্রুপ বা ওই তারেক জিয়াপন্থী যে গ্রুপ লন্ডনের, এদের মাঝে নাকি একটা মতবিরোধ চলছে। তো এই ধরনের যত গুজব রয়েছে, এই গুজবগুলো কিন্তু এই ববির নেতৃত্বেই কিন্তু বাজারে ছাড়া হচ্ছে এবং ছেড়ে কিন্তু অনেকে এগুলো খাওয়ানোও যাচ্ছে, এবং বিএনপির যারা তৃণমূলের নেতাকর্মী তাদেরকে কনফিউজড করে দেওয়া যাচ্ছে। তো এই কার্যক্রমগুলো কিন্তু এই ববির নেতৃত্বেই কিন্তু এখন সংগঠিত হচ্ছে। তো সব মিলিয়ে ববি যে রাজনীতির বাইরে রয়েছেন এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। অর্থাৎ শেখ রেহানা এবং শেখ রেহানার যে পুত্র ববি, তারা বেশ জোরে সোরে কিন্তু তাদের রাজনৈতিক কর্মকাণ্ড অর্থাৎ যে কুটচালগুলো তারা চালাচ্ছে, এবং এই কুটচালগুলো কোনো কোনো ক্ষেত্রে তাদের সফলও হচ্ছে, মানুষকে তারা এগুলো বিশ্বাসও করাতে পারছে। তো সব মিলিয়ে এই যে তিনটি গ্রুপের এখন যে আওয়ামী লীগে তৈরি হলো, যে একটা গ্রুপ হচ্ছে যারা বিশ্বাস করে যে আগামী নেতৃত্বে সজীব ওয়াজেদ জয় আসছে, সেই গ্রুপটি। আরেকটা গ্রুপ মনে করে যে যত কিছুই হোক শেখ হাসিনাই থাকবে, আয়রন হ্যান্ডে তিনি দলটি আরো বেশ কয়েক বছর পরিচালনা করবেন। আরেকটা গ্রুপ মনে করছে যে না, শেখ হাসিনার সময় শেষ, এখানে ববি এবং রেহানা তাদের পন্থী গ্রুপটাই আগামী দিনে এই দলের হাল ধরবে। তো এই নিয়ে কিন্তু আওয়ামী লীগের ভেতরেই কিন্তু এখন একটা অন্তর্দ্বন্দ্ব, কলহ চলছে, একটা বিভক্তি চলছে, বিভাজন চলছে, যেটা হয়তো মূলধারার মিডিয়াগুলোতে কখনো আসবে না বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এগুলো আসছে না। কিন্তু আওয়ামী লীগের ইনার সার্কেলে যারা রয়েছেন তারা বেশ ভালো করেই জানেন যে আওয়ামী লীগ এখন মূলত এই তিনটি ভাগে ভাগ হয়ে গিয়েছে। আর সজীব ওয়াজেদ জয় যে অত্যন্ত বিপদে আছেন, আগামী দিনগুলোতে যে তার এই বিপদগুলো আরো বেশি করে খোলাসা হতে যাচ্ছে, তো সেগুলো নিয়েও কিন্তু আসলে এই শেখ হাসিনাপন্থী গ্রুপ বা এই সজীব ওয়াজেদ জয়পন্থী গ্রুপ তারা বেশ উদ্বিগ্ন। তো এখন শেখ হাসিনা তো শক্ত হোক, তিনি চান যে তার যে ব্লাড লাইন অর্থাৎ তার বর্তমানে তার পুত্র বা কন্যা তারা দলের হাল ধরুক, এটা তিনি মনে প্রাণে চান। তো এই যে ববির যে একটা লাইমলাইটে আসার প্রচেষ্টা বা শেখ রেহানা যে আবার সামনে চলে আসতে পারেন, এটা কিন্তু শেখ হাসিনা মোটেও তিনি মেনে নিচ্ছেন না। তো এই নিয়ে কিন্তু প্রকাশ্যে মানে মিডিয়ার সামনে তাদের দ্বন্দ্ব না হলেও কিন্তু ভেতরে ভেতরে কিন্তু এই দুই বোনের মাঝে কিন্তু একটা অন্তর্দ্বন্দ্ব বা কলহ চলছে, এবং এই ববিপন্থী গ্রুপ বা জয়পন্থী গ্রুপ তাদের মাঝে একটা বেশ মানে বিরোধ, এটা প্রকাশ্যে না এলেও ভেতরে ভেতরে চলছে। তো এটা হচ্ছে একদম ভিতরের খবর প্রিয় দর্শক, যেটা আমার কাছে এসেছে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। তো এই ভিডিওটি আমি শেষ করার আগে আরেকটি তথ্য আপনাদেরকে আমি মনে করি যে দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আগামী 21 এপ্রিল 3 দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল, এবং এই 7 জানুয়ারির যে দ্বাদশ সংসদ নির্বাচনের পর এটি হবে বাংলাদেশে প্রথম কোনো মার্কিন প্রতিনিধি দলের সফর। এবং এই দলের সদস্যদের মধ্যে থাকছে বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডন লিঞ্চ, এবং এখানে পিটার হাস আদৌ তিনি এই বৈঠকে উপস্থিত থাকবেন কি থাকবেন না এই বিষয়টি কিন্তু এখনো খোলাসা করা হয়নি। তো প্রিয় দর্শক, এখানে মূল যে বিষয় দুটো আলোচনা হতে যাচ্ছে সেটা হচ্ছে শ্রম আইন এবং শ্রম আইনের যে লঙ্ঘন, এবং ডক্টর ইউনূসকে নিয়ে যে সরকারের যে কুটচাল, এই বিষয়টা এই মিটিং এর এজেন্ডাতে থাকবে। পাশাপাশি যে সাইবার নিরাপত্তা আইন রয়েছে এটা নিয়েও কিন্তু এই মিটিং এ আলোচনা হবে। তো প্রিয় দর্শক, এখন আমি জানি যে বাংলাদেশের মানুষের কাছে কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল তারা আসছেন বা তারা কোনো আলাপ আলোচনা করছেন বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের সাথে, এটা নিয়ে আর কারো কোনো কিউরিওসিটি ইদানিং থাকছে না। কারণ আপনারা জানেন যে ভারতে যে একটা 2+2 মিটিং হয়েছিল, এবং এই মিটিং এর পর থেকেই কিন্তু যুক্তরাষ্ট্র তাদের যে বাংলাদেশ ইস্যুতে যে একটা অবস্থান ছিল সেখান থেকে আপাত দৃষ্টিতে তারা সরে এসেছিল, যে কারণে বাংলাদেশের জনগণের কিন্তু যুক্তরাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপের প্রতি এখন একটা হতাশা তৈরি হয়েছে। তাই তারা যুক্তরাষ্ট্র কি করলো না করলো সেটার দিকে কিন্তু চেয়ে নেই। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে
যুক্তরাষ্ট্র একটা পদক্ষেপ নিলে সেটা একটা ক্যাটালিস্টের ভূমিকা পালন করবে। এবং বিএনপিতে এখন যে একটা আন্দোলন ঝিমিয়ে পড়েছে, এটা মূলত হয়েছে এ কারণে যে বিএনপিও প্রত্যাশায় আছে যে হয়তো খুব শিগগিরই যুক্তরাষ্ট্র এমন কোনো পদক্ষেপ নেবে এই বাংলাদেশে যে একটা চলমান একটা কর্তৃত্ববাদী শাসন চলছে এর বিরুদ্ধে, ওটাকে ক্যাটালিস্ট হিসেবে পুঁজি করে রাজপথের আন্দোলন বিএনপি জোরদার করবে। তো সেজন্য বিএনপিতে এখন এই মুহূর্তে যে একটা আপাত দৃশ্যে দেখা যাচ্ছে একটা হতাশা বিরাজ করছে বা নেতাকর্মীদের মধ্যে উৎসাহের একটা অভাব রয়েছে, এই উৎসাহ কিন্তু ফিরে আসতে খুব বেশি সময় লাগবে না। অর্থাৎ যে মুহূর্তে দেখা যাবে যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটা দৃশ্যমান পদক্ষেপ, যেটা আমরা আশা করছি হয়তো নরেন্দ্র মোদীর এই যে নির্বাচনটি হচ্ছে ভারতে, এই নির্বাচনের পরপরই হয়তো এরকম কোন একটা ঘোষণা বা কিছু একটা আসতে পারে, তখন কিন্তু এটা ক্যাটালিস্টের ভূমিকা পালন করবে। তো প্রিয় দর্শক, আমি এখনই আসলে এ সংক্রান্ত কোনো ভবিষ্যৎবাণী করতে চাই না, তবে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে যারা হতাশ হয়ে পড়েছেন বা ভাবছেন যে যুক্তরাষ্ট্র কোনো দৃশ্যমান পদক্ষেপ নেবে না বা ভারতের চাপে তারা একদম চুপ হয়ে গিয়েছে বাংলাদেশ ইস্যুতে, এই এই বিষয়টা আসলে কিন্তু এইভাবে দেখাটা ঠিক হচ্ছে না। কারণ যুক্তরাষ্ট্র কিন্তু তাদের অবস্থান থেকে সরেনি, তারা একটা পজ দিয়েছে, কিন্তু তারা যথাসময় তাদের যেটা করার তারা করবে। আর এই যে একটা 21 এপ্রিল যেটা বৈঠক হতে যাচ্ছে, এটার ফলাফলের উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করছে। আর আওয়ামী লীগ যতই বাইরে থেকে বোঝাবার চেষ্টা করুক না কেন যে তারা খুব ভালো একটা শক্তিশালী অবস্থানে আছে, যেন তেন উপায়ে এরকম একটা নির্বাচন করে, বিষয়টি কিন্তু মোটেও তা নয়। আওয়ামী লীগের ভেতরেই, যেটা আমি শুরুতেই বললাম, যে 3টি ভাগে এই দলটি ইতিমধ্যে ভাগ হয়ে গিয়েছে এবং তাদের ভেতরে অর্থাৎ এই শেখ রেহানা গ্রুপ, শেখ হাসিনা গ্রুপ, তাদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব বা কলহ এটা কিন্তু চলছেই। তো সবকিছু মিলিয়ে আওয়ামী লীগও খুব একটা নাজুক অবস্থায় রয়েছে এবং এ কারণেই তারা এই ব্লেমটা শিফট করার জন্য, অর্থাৎ নিজেদের সমস্যাটাকে আড়াল করার জন্য তারা যেটা করার চেষ্টা করছে যে তারা বোঝাবার চেষ্টা করছে যে বিএনপির মধ্যে একটা ভাঙন রয়েছে, বিএনপিতে একটা কলহ চলছে, শেখ হাসিনা, খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের নেতৃত্ব, এটার মাঝে দুইটা গ্রুপ তৈরি হয়েছে। এ ধরনের নানা ধরনের গুজব তারা বাজারে ছেড়ে মূলত বিএনপিতে একটা হতাশা বিরাজ করছে, এটা পোর্ট্রে করার চেষ্টা করছে তাদের মিডিয়াগুলোকে কাজে লাগিয়ে। এবং এক্ষেত্রে নেপথ্যে ভূমিকা রাখছেন এই শেখ রেহানার ছেলে ববি। তো প্রিয় দর্শক, আপনাদেরকে বলতে চাই যে এই ধরনের বিভ্রান্তিতে আপনারা কিন্তু বিভ্রান্ত হবেন না। বিএনপিতে সবকিছু ঠিক পরিকল্পনা মতোই চলছে। এখানে ওই খালেদা জিয়া গ্রুপ বা তারেক রহমান গ্রুপ এবং এদের মাঝে কোনো ধরনের বিরোধ রয়েছে, মহাসচিব কাকে করা হবে এটা নিয়ে জটিলতা রয়েছে, এ ধরনের নানা ধরনের যে গুজব আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো স্রেফ গুজব এবং আওয়ামী লীগের পক্ষ থেকে কুটচাল। এগুলোকে বিশ্বাস করার কোনো মানে নেই। বিএনপির মতো রাইট ট্র্যাকেই রয়েছে এবং একটা আপাত হতাশা তো রয়েছেই, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু এই হতাশা কাটতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। যেটা আমি আগেই বললাম যে ক্যাটালিস্টের মতো ভূমিকা রাখতে পারে যুক্তরাষ্ট্রের কোনো একটা অবস্থান, এবং সামনের দিনগুলোতে যে যুক্তরাষ্ট্র কোনো একটা বাংলাদেশ ইস্যুতে অবস্থান নেয়, তারপরে কিন্তু সেটাকে পুঁজি করে বিএনপি কিন্তু মাঠের আন্দোলনকে চাঙ্গা করতে পারে। তো সেজন্য যারা ইতিমধ্যে হতাশ হয়ে গিয়েছেন বিএনপির নেতাকর্মীরা, তাদেরকে বলবো হতাশ হওয়ার মতো কিন্তু কিছু নেই, জাস্ট ওয়েট করুন। কারণ আওয়ামী লীগ ইতিমধ্যে 3 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে, তাদের নিজেরাই তারা অনেক ধরনের সমস্যার মধ্যে দিয়ে বর্তমানে রয়েছে। তো সেজন্য সামনে যে একেবারে অন্ধকার, এটা ভাবার কোনো কারণ নেই। আমাদের সামনে নিশ্চয়ই একটা সুদিন রয়েছে। কারণ এই যে একটা যেনতেন উপায় নির্বাচন, এটা করে যে সরকার আরো 5 বছর টিকে যাওয়ার চেষ্টা করছে, যেখানে দেশে এখন একটা অর্থনৈতিক সংকট থেকে শুরু করে নানা সংকট রয়েছে, তো সেজন্য কাজটা যে খুব একটা সহজ হবে আওয়ামী লীগের জন্য, এটা মনে করার কোনো কারণ নেই। আর 21শে এপ্রিল যে বৈঠকটি হতে যাচ্ছে, দেখা যাক না এই বৈঠকের ফলাফল কি হয়। তো সবকিছু মিলিয়ে রাজনৈতিক সমীকরণ বর্তমানে যে অবস্থায় রয়েছে প্রিয় দর্শক, এটি আসলে ঘোলাটেতেও রয়েছেই, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বেশ ঘোলাটে এবং জটিল একটা পরিস্থিতি রয়েছে, কিন্তু সবকিছু আবার দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাবে কিছু বিষয়ের ফয়সালা হয়ে যাওয়ার পরেই। তো সেই বিষয়গুলোর ফয়সালা হয়তো অচিরেই ঘটবে। আর আওয়ামী লীগ যতই বাইরে থেকে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করুক যে তারা সুখে আছে, শান্তিতে আছে, সবকিছু আন্ডার কন্ট্রোল, আসলে সবকিছু আন্ডার কন্ট্রোলে নেই। এবং শেখ রেহানা, শেখ হাসিনা, তাদের মাঝে একটা গ্রুপিং তৈরি হয়ে গিয়েছে এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছে তারাও বেশ কনফিউজ যে তারা আসলে কোন দিকে ঝুঁকবে। তবে এখনো পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে যে ববির দিকে, শেখ রেহানার দিকেই পাল্লাটা ভারী রয়েছে। একটা বড় অংশ মনে করছে যে আগামী নেতৃত্বে ববি এবং শেখ রেহানা তারাই এই দলটির হাল ধরতে যাচ্ছে। তো প্রিয় দর্শক, যাই হোক, আমাদের সামনে যেটাই আনফোল্ড হোক আমরা সেগুলো দেখব। তবে আমরা যেটা মনে করি যে দেশ যেভাবে চলছে এভাবে চলতে পারে না, ব্যবস্থার অবশ্যই একটা আশু পরিবর্তন প্রয়োজন এবং আমরা বিশ্বাস রাখতে চাই নিশ্চয়ই পরিবর্তন সমাগত। আওয়ামী লীগ নিজেরা একটা নির্বাচন করে তামাশা করছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নিজেরা একটা নির্বাচন করে তামাশা করছে।
আন্তর্জাতিক দেশগুলো বলছে বাংলাদেশের নির্বাচন ভালো হয়নি, একটা ভুয়া নির্বাচন করে জনগণের অধিকার কেড়ে নিয়েছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে। রবিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া বিএনপির আয়োজনে জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত তৈমুর রহমানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এদিকে আন্দোলন এখনও শেষ হয়নি বলেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির আন্দোলন এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমাদের আন্দোলন এখনও আমরা করছি, আমাদের লক্ষ্যে এখনও আমরা পৌঁছাতে পারিনি। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৭ থানার কারা নির্যাতন নেতাকর্মীদের সম্মানে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে বা আওয়ামী সন্ত্রাসীদের আঘাতে আমাদের ২০ জন নেতাকর্মী মারা গেছেন গত ২.৫ মাসে। পঙ্গু হয়েছেন অনেকেই, কারো পা চলে গেছে, কারো হাত চলে গেছে, আর কারো পৃথিবীর আলো চলে গেছে, ২ চোখ অন্ধ হয়ে গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া গুলিতে আজকে অনেক নেতাকর্মী অন্ধ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঈর্ষা থেকে হুমকি দিচ্ছেন উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ওবায়দুল কাদের এখন বলছেন, এবার আমরা বিএনপি সহ সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধ করব। লজ্জা করল না বলতে? পৃথিবীর মধ্য সবথেকে ভয়ঙ্করতম সম্প্রদায় শক্তি এখন পার্শ্ববর্তী দেশে রাষ্ট্র পরিচালনা করছে। সেই সাম্প্রদায়িক শক্তি যারা ভারতের রাষ্ট্র পরিচালনা করছে, একমাত্র তারাই আপনাদের সমর্থন জানিয়েছে। এত বড় সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আওয়ামী লীগের সখ্যতা মন্তব্য করে রিজভী বলেন, তাদের সঙ্গে আপনাদের বন্ধুত্ব। আপনাদের মন্ত্রী বলছেন তাদের সঙ্গে আপনাদের নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক, আর আপনারা বলেন সাম্প্রদায়িক শক্তিকে নাকি তাড়াবেন। রুহুল কবির রিজভী বলেন, অচিরেই হাসিনার পতন ঘটিয়ে নতুন নির্বাচনের জন্য কঠোরতম কর্মসূচির ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। সম্মানিত প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।